আমাদের দাবিটি কি আমি সেটি আমরা শুধু বলতে চাই যে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসলেন সরকার গঠন করলেন, সেই সরকার গঠনের পূর্বে আমাদের যে দাবিগুলো ছিল, বাংলাদেশের শ্রমিকদের যে দাবি ছিল, বাংলাদেশের যে 7 কোটি 35 লক্ষ যে শ্রমজীবী মানুষ, তার 85 থেকে 90% মানুষ তারা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। ফলে এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক সহ প্রত্যেক শ্রমিকের মানুষ যেন শ্রম আইনে তার স্বীকৃতি পায়, সেটি নিশ্চিত করার দাবি আমরা করেছিলাম। বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম বাংলাদেশের কৃষি শ্রমিক, কৃষক তারা যেন যে ঋণ, নামমাত্র যে ঋণের কারণে তাদের মাঝে জড়িয়ে পড়ে, সেই ঋণগুলো যেন তাদের মৌখিক করা হয়। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষকে তার জন্য খাদ্য সামগ্রী রেশন হিসাবে দিতে হবে, নিত্য পণ্য রেশন হিসাবে দিতে হবে, ন্যায্য মূল্যে দিতে হবে। এর পাশাপাশি হেলথ কার্ড প্রদান করতে হবে প্রত্যেক শ্রমজীবীকে। আমরা দাবি করেছিলাম যে সকল শ্রমজীবী মানুষের রাষ্ট্রের যে সংবিধানে যে মৌলিক অধিকারের স্বীকৃতি রয়েছে, সেই প্রত্যেকটি মৌলিক অধিকারের সুযোগ যেন তারা পায়, সেই বিষয়টি নিশ্চিত করার। আমরা বর্তমান সরকারকে দেখছি কয়েকটি বিষয়ে তারা ঘোষণা করেছে। তারা যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যার মধ্যে দিয়ে হয়তো আমরা এই শ্রমজীবীদের যে রেশন, সেইটির কিছুটা পূরণ হতে পারে বলে হয়তো আশ্বাস পাওয়া যেতে পারে। আমরা শুনছি তারা হেলথ কার্ডের কথা বলছেন। আমরা দেখেছি যে তারা কৃষি ঋণের কথা, যে 10,000 টাকা পর্যন্ত মৌক্তির কথা বলছেন। এই দাবিগুলি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবির পিছনের কথাটি কি? এই দাবির পিছনের কথাটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। তাদের যে শ্রম, সেই শ্রমের মধ্যে দিয়ে যে সম্পদ উৎপাদন হয়, ফলে বাংলাদেশের যে শ্রম উৎপাদিত হচ্ছে প্রতিনিয়ত, বাংলাদেশের যে বাজেট, তার যে আয়তন, তার যে প্রসারতা, সেটা যে বাড়ছে, তার পিছনে যাদের অবদান, সেই প্রত্যেকটি শ্রমজীবী মানুষ যেন একটা নিরাপদ, নিশ্চিত একটা সুরক্ষার মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে পারে। ফলে আমাদের এই প্রত্যাশার অংশ হিসাবেই আমার পূর্বের বক্তা বলেছেন যে কোনো শ্রমক্ষেত্রেই বেতন নির্ধারণের পদ্ধতি হচ্ছে তার বছরে 12 মাসে 14টি মজুরি নির্ধারণ করতে হয়। তার 12 মাসের 12টি বেতনের পরে কমপক্ষে একটি মূল মজুরি, একটি বেতন 2 মাসে ভাগ করে দেওয়ার যে প্রশ্নটি আসে, এবং চাকরির অবসানে একটি মাসের বেতন সেটিকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার যে বিষয়, সেইটি রীতি হিসাবে চালু রয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের বৃহৎ যে শিল্প খাত, গার্মেন্টস খাত সহ অধিকাংশ শ্রম খাতে আমাদের শ্রমিকদেরকে বোনাস দেওয়া হয় না। এটি নামমাত্র কিছু বকশিশ দেওয়া হয়। এটি ঝুলাইতে ঝুলাইতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যখন সরকারের এই শ্রম আইনের বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত অফিস তারা যেন ছুটিতে চলে যায়, যেন শ্রমিকরা তার প্রতি অন্যায়ের যেন কোনো প্রতিকার না পেতে পারে, সেই অবস্থানে নিয়ে যায়। ফলে সেই জন্যই আমরা প্রত্যাশা করব 20 রোজার মধ্যেই প্রত্যেক শ্রমিক তার যে মজুরি, তার যে বোনাস, সেগুলো মালিকরা পরিশোধ করবেন। আর অন্যথায় এর জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় এটা ওই মালিকদেরকে বহন করতে হবে, সেটি শ্রমিকরা বহন করবে না, তার দায় শ্রমিকদের নেই। সংগ্রামী বন্ধুরা, এর পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ, তার যে অসংগঠিত যে খাত, সেই খাতের শ্রমিকদের জন্য যে বিষয়টি করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের কথা বলে আসছিলাম, এবং সেই অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার বিষয়ের জন্য রাষ্ট্র চাপে পড়ে বিদ্যমান যে শ্রম আইন, সেই শ্রম আইনে কিছু মাত্রায় সংশোধনী করেছে। আমরা দেখছি নতুন সরকার আসার আগে থেকেই বাংলাদেশের মালিকরা সেই সংশোধিত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ থেকে বাতিল করানোর, তার মধ্যে তাদের ট্রেড ইউনিয়ন অধিকারকে সংকুচিত করার বিভিন্ন শর্ত ঢোকানোর যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রাখছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই সাবধান বাণী উচ্চারণ করতে চাই
অবশ্যই ট্রেড ইউনিয়নকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের শ্রমিক সমাজ ভেসে উঠবে। এর পাশাপাশি লভ্যাংশের 5% প্রাপ্তির অধিকার, বাংলাদেশের শ্রমিকদের স্বীকৃত অধিকার, খাত নির্বিশেষে, মালিকানা নির্বিশেষে প্রত্যেক শ্রমিকের এই অধিকার রয়েছে। ফলে বৈদেশিক বিনিয়োগের যে ক্ষেত্রগুলো, সেখানে কর্মরত শ্রমিকদেরকে তাদের এই পাওনা থেকে যে বঞ্চিত করা হয়েছে, আমরা সেটারও নিন্দা জানাই। আমরা বলতে চাই এটি অবশ্যই প্রজ্ঞাপনের মধ্যে দিয়েই বাতিল করার সুযোগ এখানে নেই। যেহেতু শ্রম আইনে রয়েছে 2 কোটি টাকার উপরে বিনিয়োগ রয়েছে যে খাতে, প্রত্যেকটি খাতেই তার মুনাফার 5% শ্রমিকদের মধ্যে বন্টন করতে হবে। ফলে এই বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত 16 ফেব্রুয়ারি, আমরা নিন্দা জানাচ্ছি সেই প্রজ্ঞাপনের। আমরা বলতে চাই যে জ্বালানি খাতে যে 5% মুনাফার অংশীদার যে শ্রমিকরা, সেটিকে অব্যাহত রাখতে হবে। এখানে 1.5% জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রসঙ্গিত বিষয়ে যে টিসিসির বৈঠক ছিল, সেই টিসিসির বৈঠকে শ্রমিকরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। মালিক এবং সরকার তারা যুক্ত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ফলে আমরা বলতে চাই বাংলাদেশের মালিক এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে প্রচেষ্টা, মালিকদের যে স্বার্থ রক্ষার যে প্রচেষ্টা, বিশেষ করে এই সাম্রাজ্যবাদী সংস্থাগুলোর দালালি করার যে প্রচেষ্টা, তারই প্রতিফলন ঘটেছে এই প্রজ্ঞাপনে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, এই অবৈধ প্রজ্ঞাপন, এই শ্রম আইন বিরোধী যে প্রজ্ঞাপন, সেটিকেও বাতিল করতে হবে এবং প্রত্যেকটি শ্রম খাতের শ্রমিকরা যেন প্রভিডেন্ট ফান্ড পায়, প্রত্যেকটি শ্রম খাতের শ্রমিকরা যেন মুনাফার অংশ পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। ন্যায্য মজুরি প্রত্যেক ক্ষেত্রে নির্ধারণ করতে হবে। নতুন শ্রম আইনের সংশোধন অনুসারে প্রতি 3 বছর পর পর মজুরি নির্ধারণ করার কথা, কিন্তু এখনো মজুরি বোর্ডের তালিকাভুক্ত যে খাতগুলো রয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই 5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মজুরি নির্ধারণ করা হয়নি। প্লাস্টিক খাত এমন একটি খাত, যেই খাতের মজুরি 2020 সালে নির্ধারণ করা হয়েছিল, তারপরে 5 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো সেটা পুনর্নির্ধারণ করা হয়নি। এরকম অনেকগুলি খাতই রয়েছে, যেই খাতগুলিতে নতুন শ্রম আইনের বিধান অনুসারে এবছরের শেষ এবং আগামী বছর মজুরি নির্ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা আজকের সমাবেশ থেকেই মজুরি বোর্ডকেও সেই আহ্বান জানাতে চাই যে অবিলম্বে সেই প্রস্তুতি দিবেন, প্রত্যেক খাতের শ্রমিকদের যেন মজুরি 3 বছর পর পর পুনর্নির্ধারণের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটি বাস্তবায়ন করবেন। আর আগামীতে ন্যায্য মজুরি গড়ে তোলার যে আন্দোলন, আমাদের চাকরি অবসানের সুবিধা পাওয়ার যে আন্দোলন, আমাদের ওভারটাইম সহ মুনাফায় অংশগ্রহণ করার অধিকারের যে আন্দোলন, আমাদের নিরাপদ কর্ম পরিবেশ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনগুলোকে শক্তিশালী করবেন আপনারা, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য স্থানটি এরকম যে আমরা আমাদের সন্তানের মুখ সকালবেলা ঘুমন্ত অবস্থায় দেখে বের হই, আবার আমি যখন ডিউটি শেষ করে বাসায় ফিরি, তখন আমি আমার সন্তানের ঘুমন্ত মুখটাই আমাদেরকে দেখতে হয়। অর্থাৎ তার জীবনের উন্নয়ন, তার জীবনের বিকাশে আমরা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কোনো ভূমিকা রাখার জায়গায় নেই। তাহলে এইটি হচ্ছে স্বাধীনতার 54 বছর পরেও আমাদের প্রাপ্তি। তার প্রেক্ষিতেই প্রতি বছর ঈদের আগে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হয়, আমাদের বোনাসের কথা বলতে হয়। আমরা উৎসব বোনাসের যে দাবি, সেই দাবি জানানোর আগে আমাদেরকে বলতে হয় যে আমার চাকরিটা যেন না চলে যায়। অথচ এই 20 শতাব্দীর এই সময়ে এসে আমরা জানি জাতীয় এবং আন্তর্জাতিক যে প্রবিধানগুলো গড়ে উঠছে, যে নীতিগুলো গড়ে উঠছে, রাষ্ট্রের জন্য যে সামাজিক সুরক্ষার যে দায়িত্বশীলতার প্রশ্নগুলো আসছে, সেখান থেকে আমরা জানি যে এখানে প্রত্যেকটি নাগরিকের সামাজিক সুরক্ষা, তার ন্যায্য মজুরি, তার ছুটির অধিকার, তার শ্রম এবং কর্মক্ষেত্রেও এবং তার পরিবার জীবনের যে ভারসাম্য, সেই সকল অধিকারের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জীবন পাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে। ফলে সেই জায়গা থেকেই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একদিকে গাড়ি চালকদের মধ্যে, এই পরিবহন শ্রমিকদের মধ্যে আমরা আমাদের সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, অপরদিকে রাষ্ট্রের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে প্রত্যেক স্তরে আমরা শ্রম আইনের যে বিদ্যমান স্বীকৃতিগুলো রয়েছে,
সেই স্বীকৃতিগুলো যেন সবার জন্য প্রযোজ্য হয়, আমরা সেই কথাগুলো তুলে ধরতেই এই রাস্তায় এসে দাঁড়াই। আমাদের সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আমরা সারা দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই যে আমরা পরিবহন সেক্টরে যারা কাজ করি আমরা তারা দেশের অর্থনীতির যে রক্ত সঞ্চালন সেই ভূমিকাটা পালন করি, দেশের অর্থনীতির লাইফ লাইনের ভূমিকা আমরা পরিবহন শ্রমিকরা পালন করি, কিন্তু সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এই শ্রমিকরা আমরা যখন রাস্তায় গাড়ি চালাই তখন আমাদের জীবন যেমন অনিরাপদ হয়ে ওঠে, একইভাবে যখন নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় আমাকে কাজ করতে হয়, যেহেতু আমরা মানব দেহ নিয়ে চলি, ফলে দেহের সক্ষমতা মানুষের, আমার চিন্তা মস্তিষ্কের সক্ষমতার অতিরিক্ত যখন আমাকে কাজ করতে হয়, আমার সড়ক ব্যবস্থাপনার যে বিষয় সেগুলো যখন শৃঙ্খলার সাথে পরিচালিত হয় না, আইন অনুসারে পরিচালিত হয় না, স্বাভাবিকভাবেই সেখানে যে কোনো ধরনের যখন দুর্ঘটনা ঘটে তখন আবার সকল দায় আমাদের উপর চাপে। এবং সেই রকমের যে কোনো দুর্ঘটনা নিশ্চয়ই আমরা সেটি চাই না, আমরা নিশ্চয়ই যে কোনো দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার যে বিষয়টি সেটি থাকে। তারপরেও যখন এরকমের দুর্ঘটনার প্রেক্ষাপটে রাষ্ট্র আমার পরিবারের যে দায়িত্ব, পরিবার যে অনিশ্চয়তার মধ্যে পড়ে তার দায়িত্ব নেয় না, রাষ্ট্র সেখানে ক্ষতিপূরণের যে ন্যায্যতা রয়েছে সেই ন্যায্য ক্ষতিপূরণ আমরা সেখানে পাই না। ফলে সেরকম একটি অবস্থাতেই আমরা আমাদের নিয়মিত যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও এই ঈদের আগে আমরা যারা সরকারি, বেসরকারি, প্রাইভেট, মালিকানা নির্বিশেষে আমরা যে যেখানেই কাজ করছি আমরা আমাদের চাকরির নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য, আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের সেই মালিকদের কাছে এটা বলতে চাই যে উৎসব করার যে অধিকার সেই অধিকার আমাদের সন্তানদেরও আছে, আমাদের পরিবারের সদস্যরও আছে। ফলে আপনারা যেমন উৎসব করবেন ঠিক একইভাবে আমরা যেন উৎসবের সুযোগ পাই সেই দাবিতেই আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। আমাদের আজকের এই সভা সংক্ষিপ্ত যে সমাবেশ, এই সমাবেশে সভাপতিত্ব ক্ষতিগ্রস্ত হয় তারা অবশ্যই প্রত্যেকটি গাড়ি চালককে আইএলও কনভেনশন অনুসারে, আইএলও কনভেনশন 121 অনুসারে অবশ্যই সেখানে ক্ষতিপূরণ দেওয়ার যে বিধান, আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার বিধান, যে বিধানটি সেটি করতে হবে। আমরা এইটা অবশ্যই খুশির সাথে গ্রহণ করছি যে বর্তমান রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা এই গত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন, সেই জাতীয়তাবাদী দল তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারে এই প্রতিশ্রুতিতে দিয়েছেন যে কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য আইএলও যে কনভেনশন সেই কনভেনশন অনুসারে যে ক্ষতিপূরণ সেটি বাস্তবায়নের উদ্যোগ তারা নেবেন। আমরা এটিকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি বলতে চাই কর্মক্ষেত্র কোনটি সেটিকে চিহ্নিত করার ক্ষেত্রে যেন বৈষম্যের শিকার আমরা না হই। অবশ্যই পরিবহন একটি শিল্প এবং এই পরিবহন শিল্পে আমরা যারা গাড়ি চালক শ্রমিক হিসেবে কাজ করি আমরাও এই শিল্প ক্ষেত্রের শ্রমজীবী মানুষ। ফলে এই প্রত্যেকটি কর্মক্ষেত্রেই যেন একইভাবে সমভাবে শ্রম অধিকারের বাস্তবায়ন হয় সেই দাবি আমরা জানাচ্ছি। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ঢাকা জেলা ট্যাক্সি চালক সমিতি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রুবেল মিয়া। এবং এর পাশাপাশি আমরা দেখি সাধারণভাবে যে পুঁজিবাদী যে শাসন ব্যবস্থা তার প্রক্রিয়ায় যে শ্রমিক ছাঁটাই সেই অবস্থাটি আরো বাড়তে থাকে। ঈদের সময় শুধুমাত্র বোনাস পরিশোধ করার যে দায় সেই দায় থেকে ফাঁকি দেওয়ার জন্য, ফলে সেটির প্রতিবাদে আজকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সারা বাংলাদেশে যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে তার ধারাবাহিকতায় ঢাকা নগর শ্রমিক ফ্রন্টের আয়োজনে এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক।